বাংলাদেশে আরেকটা আগেরটা তো অভ্যুত্থান হয় না, জঙ্গি টেক ওভার হয়েছে, এখন অভ্যুত্থান হবে। আরেকটা অভ্যুত্থান বলে কিছু নাই, গণ অভ্যুত্থান হবে, এখনটা হবে গণ অভ্যুত্থান। আপনি দেখেন এই যে 5 বছর থাকার খায়েশ মিটাইছে, এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে আজকে। আপনারা তো সব দলের সাথে সংবিধান বাবা বসছিল, মানে ভাইস প্রেসিডেন্ট সাহেব বসছিল, ভাইস চেয়ার, মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকে তারা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। একমাত্র ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে আছে হলো বিএনপি এবং তার সাথে কয়েকটা দল, আর বাকিরা কিন্তু এদের দলে চলে গেছে। আমি যে ঐক্যমতের যে বৈঠকটা হয়েছে এইখানে আপনি সব মিলে 40% মানুষেরও প্রতিনিধিত্ব নাই, ঠিক আছে, 40% মানুষের প্রতিনিধিত্ব নেই। আচ্ছা ঠিক আছে, 40% হলেও যদি বিএনপি 35% পায়, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়, হয়তো নির্বাচন সংসদে যাবে। কিন্তু বলেন তো দেখি, এইখানে আর কোন লোকটার নাম আপনি শুধু একটু আব্দুল্লাহ তাহের ছাড়া, একটা আব্দুল্লাহ তাহের ছাড়া আর কোন লোকটা এখান থেকে নির্বাচিত হওয়ার মতো একটা লোক আছে যারা সর্বসম্মতিতে, তারা সম্মতি দিয়ে যাচ্ছে সবকিছুতে, বাংলাদেশের সংবিধানটা একদম স্ক্র্যাপ করে ফেলো, তারা যে এরকম মতামত দিচ্ছে, এই লোকগুলি কারা? মনে হয় 14 তারিখে, আজকে না পারলেও 14 তারিখে আপনি এই 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 কি বলে পোকামাকড় গুলোর নাম আপনি একটু প্রচার করবেন, যারা নিজেদের গলিতেও জিততে পারবে না, অথচ তারা সংবিধান কাটাছাড়া করার জন্য মত দিয়ে আসতেছে, যারা রাষ্ট্রের টাকা খেয়ে খেয়ে, ওখানে রাষ্ট্রের টাকায় আপ্যায়ন খেয়ে খেয়ে আমাদের সংবিধান ধ্বংস করার জন্য। যাই হোক, বিএনপি একা লড়তেছে, এখনো বিএনপি সাথে আরো 2-1টা দল আছে, তারা একা লড়তেছে। এটা আদৌ আমার মনে হয় না যে শেষ পর্যন্ত এই সংবিধান, আপনি যেটা বলছেন লেজের পরও নাক কাটা গেছে, নাকটা ফাইনালি কাটা এখন করা চালানো হচ্ছে, নাকের উপর দিয়ে এখন করা চলতেছে, এটা 14 তারিখে ফাইনালি কাটা পড়বে। তারপরে তারা কিন্তু একটা পলায়ন কমিটিও করছে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আজকে পলায়ন কমিটি করছে, এটা তো হাসির বিষয়। ভাই আপনি এটা দেখেন নাই? এটা কোনো কথা হইলো? আপনি এটা দেখেন নাই? পলায়ন কমিটি দেখেন নাই? এই যে পূর্ণ চেয়ারম্যান সহ কিন্তু ঐক্যমত্য কমিশনের এই যে যারা মানে সুশীল প্রতিনিধি যারা আছেন আর কি, হ্যাঁ, জনপ্রতিনিধি ছাড়া যারা ঐক্যমত কমিশন বানিয়েছেন, তারা আজকে আবার ওই যে সেই ইয়ার কাছে কিনা গরিবের পকেট কাটা যে একজন আমাদের প্রধান উপদেষ্টা আছে না, সেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে। সেই বৈঠকে ওরা একটা 6 সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে, যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে। তো পরে জানা গেল যে এই যে 6 জন সদস্য, এই 6 জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়ে ওরা ব্যস্ত ছিল। তো বিমানও রাখতে হবে রেডি করে। না না, সেটা তো আছেই, সেটা থাকবে, সেটা তো আছেই, আপনার চিন্তা করেন না, ওটাও রাখা আছে। হ্যাঁ, দেখেন আজকের মিটিং, যে ঐক্যমত্য কমিশনের মিটিং এ কারা ছিল? পলায়ন কমিটির কয়েকজন ছিল, কিন্তু দেখেন ঐক্যমত্য কমিটির মিটিং এর মধ্যে ছিল হলো ধরেন প্রফেসর সাহেব আলী রিয়াজ সাহেব, নাক কাটা আলী রিয়াজ আর লেস কাটা আলী রিয়াজ, যাই বলেন, বিচারপতি মোহাম্মদ ইমদাদুর, ডক্টর ইফতেখারুজ্জামান, এরা কেউ জনগণের কেউ না, এরা জনগণের একটা আইয়ুব, মিস্টার আর ডক্টর মোহাম্মদ আইয়ুব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মনির হায়দার আমি জানি না, মনির হায়দার নিশ্চয়ই সাংবাদিকদের সমিতি টমিতিতে ইলেকশন করলে জিতবেন, কিন্তু মনির হায়দার তার এলাকায় জিতবেন কিনা আমি বলতে পারি না। তবে মনিরের প্রতি আমার শুভেচ্ছা রইল, যদি ভবিষ্যতে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হিসাবে সংসদে ঢুকতে পারে, আমি তার প্রতি শুভেচ্ছা রইল, কারণ মনির আমাদের অতি পরিচিত এবং পুরনো বন্ধু বা ছোট ভাই, এটাও হ্যাঁ। এখন আসেন পলায়ন কমিটির যে 6 জনের প্রকাশ পেয়েছে, এই প্রথম এই যে এদের চেহারা প্রকাশ পেয়েছে। পলায়ন কমিটির চেয়ারম্যান হলেন ইয়া সাহেব, আমাদের কি বলে ওই যে গরিবের পকেট কারা যে ইয়া নোবেল পুরস্কার ইয়ে করছে না, সে হাফ নোবেল, এই যে ইয়া সাহেব, ইউনূস সাহেব। হ্যাঁ, ভাইস চেয়ার, পলায়ন কমিটির ভাইস চেয়ারম্যান হলো কিন্তু ওই যে নাক কাটা ইয়ে সংবিধান বাবা। হ্যাঁ, তারপর 4 নম্বর সদস্য হলো ফাউজুল কবির খান, 5 নম্বর সদস্য হলো আসিফ নজরুল, 6 নম্বর না কত 4 নম্বর সদস্য হলো আসিফ নজরুল, হ্যাঁ, আর 5 নম্বর সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান, আর 6 নম্বর কে জানেন? আরে না, এখন তো প্রকাশ হয়ে গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বাকিদের ফেলে এরা চলে যাবে? হ্যাঁ, না এখন এরা এই খলিলুর রহমান এখন ওই যে প্লেন টেন টিকিট কাটা অথবা একটা প্লেন ভাড়া করা এটা দায়িত্ব, কারণ নিরাপত্তা না উনি তো নিরাপত্তা দিয়ে তারা পার করবেন। সো উনি হলেন এখানে মূল সে ইয়ে আর কি, ওই যে সমন্বয়ক আর কি, মুখ্য সমন্বয়ক, জাতীয় পলায়ন কমিটির মুখ্য সমন্বয়ক এখানে হলেন খলিলুর রহমান। হ্যাঁ, আর মুখ্য মুখ্য সংগঠক হইলো ইয়ে কেন আলী রিয়াজ, হ্যাঁ, বা সহকারী আর কি বলে প্রধান সমন্বয়ক হলো ইউনুস সাহেব, বাকিরা সমন্বয়ক। তো মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এবং প্রধান সমন্বয়ক এবং সমন্বয়করা মিলে 6 সদস্যের কমিটিতে এরা জাতীয় পলায়ন করে এরা পালা যাবে। এখন পলায়ন পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে, যেখানে বলছে যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাবে না, কোনোভাবে পেছানো যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, ওই এক লাইনই সারাক্ষণ বলতেছে। হ্যাঁ, তিনটা নাকি ওনাদের জাতি নাকি তাদেরকে তিনটা দায়িত্ব দিয়েছে, একটা দিচ্ছে সংস্কার, আরেকটা দিচ্ছে হইলো নির্বাচন, আর বিচার এখন কিন্তু 3 নম্বরে পড়ে গেছে। আগে কিন্তু এনসিপির দাবি কিন্তু 1 নম্বরে ছিল বিচার, তারপর সংস্কার, তারপর হলো নির্বাচন। হ্যাঁ, এখন ওনার 1 নম্বর হয়ে গেছে নির্বাচন, এখন কিন্তু বিচার কিন্তু 3 নম্বরে চলে গেছে। আমি জানি না ওই যে তাজুলের অবস্থা কি, তাজুল এই আজকে এই কি বলে কি বলে পলায়ন কমিটির মিটিং এর পরে তাজুলের কাছে কি মেসেজ যাবে আমি জানি না। তো তাজুল নিশ্চয়ই এখন ভয় পেয়ে যাবে যে বাবা এটা কি হতে যাচ্ছে, হ্যাঁ, এটা কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা। তো যাই হোক, আপনি বলতে পারেন যে ইউনুস সাহেব এখন একমাত্র এজেন্ডা হলো ফেব্রুয়ারিতে প্রথম ভাগে, আবার উল্লেখ করে দেখেন কোট আনকোট করে তিনি বলেন, মানে ইউনুস সাহেব বলেন, তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নাই। প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে বিকল্প রাখবে। পলায়নের জন্য ওরা সকল প্রস্তুতি সম্পন্ন, কোনো মতে এটা করতে পারলে কালকে নির্বাচন দিয়ে পালা যেতে চায়। এখন এই যে 5 বছর থাকার খায়েশ মিটাইছে। হ্যাঁ, তো যাই হোক, ঐক্যমত্য কমিশনের যেটা হয়েছে, যেটা আমরা হাসাহাসি করলাম অনেকক্ষণ, ঐক্যমত্য কমিশনের যেটা হচ্ছে, ঐক্যমত্য কমিশন যে আশা এবং ইয়ে নিয়ে আসছিল যে পুরো সংবিধানের খোল নালচে পাল্টা ফেলবেন, পারলে সংবিধান পুনর্লিখন করে, পারলে নতুন সংবিধান লিখুন। আপনি নিশ্চয় মনে আছে এই সংবিধান বাবা আইসাই বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে, না হলে আবার সংবিধান একটা বানাইতে হবে। কিন্তু সেখান থেকে সরতে এসে এখন কিন্তু উনি ওই যে লেজ কাটা শিয়ালের মতো অবস্থা, এখন উনি আর মুখ লুকায় কোনো মতে আর কি পার পাইতে চান। এখন মাত্র 2টার ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য দলগুলো দুই ভাবে সমাধানের পথ দিয়েছে। একটা হলো ইয়ের মাধ্যমে, ইলেকশনের পরে সংসদের মাধ্যমে অঙ্গীকারনামায় সেটা লেখা থাকবে, যেগুলো হবে সংবিধানের বিষয় সেগুলো হবে পার্লামেন্টে, আর সংবিধানের বাইরেগুলো এখনকার সরকার করতে পারে। ঠিক আছে, তো এই হলো আপনার সার্বিক অবস্থা। এখন ইউনুস সাহেব বা এদের অবস্থায় যে কমিটি করছে, এরা এখন এদের পুচ্ছের মধ্যে, লেজের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া। আপনি জানেন অনেক দুষ্টু পোলাপাইন কিন্তু আবার একজন গায়িকা কিন্তু দুষ্টু পোলাপাইন বলে ডাক দেয় আবার মঞ্চের মধ্যে। আপনি সেটা আমি বলছি না, কিন্তু আপনার দর্শকদের আমি দুষ্টু পোলাপাইন বলছি না, এটা আবার একজন গায়িকা আছেন উনি কিন্তু আমার দুষ্টু পোলাপাইন বলে ডাক মারে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখি, গান টান দেখি। এখন দুষ্টু পোলাপান যেরকম করে কুকুরের লেজের মধ্যে ওই যে ইয়াবাত্তি তারাবাত্তি জ্বালায় দিয়া কুকুরের লেজের মধ্যে বান্ধে জ্বালায় দেয় না, কুকুর দৌড়াইতে থাকে। এখন ইউনুস সাহেবের অবস্থা হয়েছে কিন্তু তাই, তার পুচ্ছের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া হয়েছে, তারাবাত্তি জ্বালায় দেওয়া হয়েছে। এখন এই তারাবাত্তি উনি দৌড়াইতেছেন, কোন দিকে যাবেন উনি জানেন না। শুধু ওনার চোখের সামনে একটাই, যে একটা সাগর আছে, যে সাগরের নাম ফেব্রুয়ারি, ওখানে কখন ঝাঁপায় পড়বেন, ঝাঁপায় পড়ে কখন 7-8 কেটে পার হয়ে যাবেন, এটা হলো ওনার উদ্দেশ্য। এখন আমরা আশা করি ওনার উদ্দেশ্য সফল হবে, এবং আমার ধারণা যে এই যে সংবিধান বিষয়ক যা কিছু হচ্ছে, এনসিপি আবার বলতেছে গণপরিষদ, মানে এইটা একদম লেজে গোবরে, মানে লেজে গোবরে বললে একটা সাধারণ শব্দ বলা যায়। এটা এখন বলতে পারেন যে ডাস্টবিনে, এটা একজন ডাস্টবিনের নামের একজন আপনাদের আছে না, প্রেস সচিব আছে না, হ্যাঁ, ওই ডাস্টবিনে এখন পড়ছে, ওখানে ওই প্রেস সচিবের চেহারা লাগাইয়া ওই ডাস্টবিনে এই সংবিধান বাবা সহ সবগুলো নিয়ে ফালানোর ব্যবস্থা করতেছে। কাগজপত্র বিএনপি মোটামুটি ফালাই দিচ্ছে। তাহলে ভবিষ্যৎ অন্ধকার সংবিধান বাবা।
সংবিধান বাবার ভবিষ্যৎ অন্ধকার দেওয়া হবে না। সংবিধান বাবা তো পৃথিবীর কোনো প্রান্তে কোথাও যায় প্রকাশ্যে খাবার খাইতে পারবে কিনা, বা এক কাপ চা খাইতে পারবে কিনা, বা এক কাপ কফি খাইতে পারবে কিনা, এটাই আমার এখন সন্দেহ লাগতেছে। পৃথিবীর কোনো প্রান্তে, পৃথিবীর কোনো প্রান্তে সে একা বসে একটা কফি খেতে পারবে না। উনি তো নেটওয়ার্ক স্পেশালিস্ট, নেটওয়ার্ক কাছে চলে আর যাবেন। যতই নেটওয়ার্ক পাহারা দিয়ে রাখুক, বাঙালি হইলো বিচ্ছুর জাতি। হ্যাঁ, বাঙালি এই তার পুচ্ছে যে আগুন ধরাই দিচ্ছে না, এই আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হবে না। একেবারে এই যে মনে করেন এতটা মাস, আজকে 10 মাস 11 মাস 12 মাস ধরে সংবিধান বাবা রাষ্ট্রের এত টাকা অপচয় করলেন, কোথায় থেকে রাজনৈতিক দলগুলা ধরে এনে বসাই দিলেন, এবং যারা কোনোদিন কল্পনাই করতে পারছে না ফরেন সার্ভিস একাডেমি থেকে বসবে, তারা দিনের পর দিন সেখানে বসে দিব্যি খাওয়া দাওয়ার মধ্যে আছে। প্রেসিডেন্ট এইটা করে কি হবে? হ্যাঁ, এইটা কি হবে? এইটা যখন শেষ হয়ে যাবে, আমি জানিনি যে দলগুলো আবার এতিম হয়ে যাবে। এই জন্যই আমি আপনার কাছে ওই দলগুলোর নাম একটু চাইছিলাম, যে জনগণের কাছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দলগুলোর নাম বলা, যারা তাদের গলির মাস্তানের কাছে হেরে যাবে, তারা আমাদের সংবিধানে হাত দিতে চায়। এদেরকে যেখানে পাও ওখানে গণপিটুনি দেওয়াটি তো এখন জরুরি কাজ হয়ে পড়ছে, তাই না? গণধোলাই দেওয়া। যেমন তারা যে মব তারা তৈরি করছে, এখন তাদের উপরে এখন মব হবে, যে সংবিধানে হাত দিতে গেছো, আসো মুদি দোকানে এক এক বসো, তারপর তোমার সংবিধান শিখাই, লাল চা খাওয়াবে আর চাপড়াবে জনগণ। একেবারে যাকে সংবিধান এই মানে ইয়ের হাত থেকে, এটা কি বলে, খচ্চরদের হাত থেকে সংবিধান নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ও আপনি তো ভালো উদাহরণ দিয়েছেন, খচ্চর যা যে কোনো কিছু জন্ম দিতে পারে না। হ্যাঁ, ঠিকই আছে, ঘোড়া এবং গাধার সংমিশ্রণে যে খচ্চর হয়, খচ্চর থেকে কিছু জন্মায় কিনা সেটা আমি জানি না, আমার এটা লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে আপনার দর্শকরা নিশ্চয়ই জানাতে পারে, নিশ্চয়ই এটা একটু নেটে। দর্শকরা এবারে খুব সচেতন। সাইফুল ভাই, ঐক্যমত্য কমিশনের পেছনে রাষ্ট্রের যত টাকা অপচয় করা হয়েছে তার কি হবে, এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম। আর সংবিধান বাবা তো আমেরিকান নাগরিক, সে তো সে পালিয়ে গেলে তাকে নিয়ে আসার কোনো সুযোগ আছে না? তারে নিয়ে আসার সুযোগ নেই, সে পালানোর সুযোগ আছে কিনা সন্দেহ আছে। সে বোরকা পরে পালাতে হবে তাকে, যদি পালাতেও চায়। আর আমেরিকাতেও তাকে বোরকা পরে চলতে হবে। আপনি নিশ্চিত থাকেন, আমেরিকাতে বাঙালিরা যে পরিমাণ বিচ্ছু বাঙালি আছে, হ্যাঁ, বিএনপি যেরকম বিচ্ছু আছে তেমনি বিচ্ছু আছে আওয়ামী লীগের। এই বিএনপিরাও তার উপরে খাপ্পা, আওয়ামী লীগ ওলারা খাপ্পা। একমাত্র জামাতের ঘরে যদি যায় উনি আশ্রয় নিতে পারেন, কিন্তু বিএনপি ওলারাও কিন্তু তারপর মহা খাপ্পা, তার কথা আর শুনতে চায় না। কিন্তু খেয়াল করে আপনি মিটিং গুলো দেখছেন, মিটিং এর মধ্যে একজন বক্তব্য রাখছিলেন, একজন কোনো পাতি নেতা বা কোনো একটা কিছু, সে বক্তব্য রাখতে গিয়ে কি পাতি নেতা তারা কি বলতেছে জানেন? যে সংবিধানের 7 কর মাধ্যমে আপনি অলরেডি কিন্তু ষড়যন্ত্র করে ফেলাইছেন। হ্যাঁ, ষড়যন্ত্রের জন্য বিচার হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু এই আজকের মিটিং এ হয়েছে। সিরিয়াসলি, আমি যেহেতু জনগণের এই পত্রিকাগুলো এটা কাভার করে না, নাহলে একে কাভার করলে আপনি দেখতে পাইতেন যে সে কিন্তু ইয়েকে, এবং সংবিধান বাবা ভয় পায় বলতেছে কি, এই নিয়ে আমরা অনেক আলোচনা করছি, মানে ওই যে আগে তারা বলছিল না যে তারা অলরেডি সংবিধান লঙ্ঘন করছে, এটা কিন্তু আজকে লাস্ট মিটিং মনে করে ওই ব্যক্তি কিন্তু উঠে দাঁড়ায় কিন্তু বলে দিছে যে আমরা কিন্তু ষড়যন্ত্রের পার্ট হয়ে গেলাম, ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হবে এবং আমাদের বিচার হবে। তখন সংবিধান বাবা এমনই মানে এত নিচু গলায় বলে যে এই ব্যাপারে আমরা আলোচনা করে ফেলছি, আগে আলোচনা, মানে তারা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি রে ভাই। হ্যাঁ, এক পুচকা, মানে পুচকা মানে কি, পুচকা নেতা হবে আমি জানি না। এইসব নেতারা নেতা খেতা বলে এদেরকে, এরা তো নেতা না, এগুলো খেতা উঠা তারে এই কথা বলে দিছে যে রাষ্ট্রদ্রোহের মামলা হবে, এবং 7 কারণে এইটা 10 কোনো একটা কিছু বলছে। আজকে মিটিং এর মধ্যেই হয়েছে, গতকালকে শেষ হলো আপনার, আজকে আর কি, হ্যাঁ, বাংলাদেশে গতকালকে। এবং আদিত্য রায় বলছেন, সাইফুল ভাই আপনার কাছে আমার প্রশ্ন, ইউনূস সাহেব বলেছিল প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু, আমাকে প্রশ্নের উত্তরটা বুঝা। প্রথম ইনিংস শেষ মানে দ্বিতীয় ইনিংস শুরু? কিসের দ্বিতীয় ইনিংস? উনি তো এখনো মাঠে নামতে পারেন নাই, ওনারা মাঠে নামতে দেয় নাই। তো মাঠে নামায় যখন ওই যে দৌড়ানো শুরু করবে, তখন ওই যে পিছের দিকে তাকাইতে দেবে না, তো দৌড়ানো শুরু করবে শুধু। মাঠে নামানোর সমস্যা, ওনার ইনিংস কি আবার? ওনার সামনে আসতেছে উনি কিভাবে দৌড়ে যমুনা থেকে দৌড়াইয়া উনি কিভাবে এয়ারপোর্টে যাবেন, কিভাবে প্লেনে উঠবে, এটার জন্য আছে। সো ভাই, আমি কি প্রথম ইনিংস আর কি সেকেন্ড ইনিংস, এই লোকের কোনো কথা মানে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। এই লোকের কোনো কথাই শোনার দরকার পড়ে না। এখন জাতি এই লোকের কথা শুনলেই কি না শুনলেই কি। এখন
ফেব্রুয়ারিতে নির্বাচন, তারেক রহমান সাহেব আসবেন, প্রধানমন্ত্রী হবেন, এইটার জন্য আমরা স্বপ্নে বিভোর থাকি। হ্যাঁ, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে থাকি বা স্বপ্ন দেখতে থাকি। এদিকে শিবির ডাকসু ঢাকা ইউনিভার্সিটি দখল করছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দখল করবে, রাকসু দখল করবে, সব জায়গায় দখল টখল হয়ে যাক, তারপর দেখা যাক কি হয় না হয়। আমরা একটু অপেক্ষা করা উচিত, জাতি হিসেবে অপেক্ষা করা উচিত। জেনজি যা করছে, জেনজিরা সারা দুনিয়াতে যে লোপাট করতেছে, লুটপাট করতেছে, জেনজি বাংলাদেশের এই জেনজিরা একটা লুটপাটকারী হিসেবে একটা জেনারেশন নষ্ট হয়ে গেল। একটা জেনারেশন কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেল, খাঁচার ভিতরে ঢুকে গেল, কিন্তু তারা মুখ দেখাইতে পারে না এখন আর। তো উনি কি দ্বিতীয় ইনিংস খেল মনে, তবে ইনিংস উনি নাম দিতে পারেন নাই। উনি আসছেন আইসা যমুনার ভিতরে যে ঢুকছেন, যমুনাতে তার বাইরে হয় না। এটারে তো ওই যে বলে না, আপনার ঘরের মধ্যে আপনার অফিস, অফিসের মধ্যে আপনার খাট, আপনার খাটের মধ্যে আপনার সবকিছু একই, সবকিছু একই, ওই রুম থেকে আর তো আর বাইরে না ভয়, আর বাইরে হয় না তো সেই রুম থেকে। একেবারে এই যে মনে করেন আপনার আরেকটা প্রশ্ন করি আমি, তারপর আমরা আবার যাবো আর কিছু আলোচনায়। আপনি কিন্তু ফান করতেছে, আমি কিন্তু সিরিয়াস আলোচনায় নাই, কিন্তু আপনার দর্শকরা যেন আমাকে আজকে মাফ করে দেন, আমি আজকে সিরিয়াস আলোচনার মুডেই নাই। আজকে ফানও করবো, অনেক জাকসু নিয়ে আমরা ফান করতে পারবো, অনেক বিষয় আছে ফানের আজকে। না, জাকসু নিয়ে ফান করে না, জাকসু হলো শামীম মোল্লার শামীম মোল্লাকে মারা, যারা মারছে তারা যে জাকসুতে এখন আবার হয়ে আসতেছে, এটা কিন্তু ডেঞ্জারাস একটা গেম হয়ে গেল জাকসুর ব্যাপারটা, খুবই বড় একটা। তো ডাকসুতে তো গেমে ইয়েতে বিএনপি পরাজিত, এখানেও কিন্তু বিএনপি একইভাবে কিন্তু বিতাড়িত হচ্ছে, রাকসুতে বিতাড়িত হবে, চিটাংয়ে বিতাড়িত হবে, বিএনপি সব জায়গাতে বিতাড়িত হবে। এবং বাংলাদেশের আসলে মিনিমাম গণতান্ত্রিক যে শক্তি এখন যেটা দৃশ্যমান বিএনপি, জামাতকে আপনি তো গণতান্ত্রিক শক্তি কোনভাবে বলতে পারবেন না, তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তারা অস্ত্র সহ যুদ্ধ করতে চায়। আপনি যে অস্ত্রের সম্ভার আপনি দেখতে পাইছেন যে নেপালেও কিন্তু সেই অস্ত্র দিয়েই কিন্তু মানুষ মারা হয়েছে, সেই অস্ত্র দিয়ে মানুষ মারা হয়েছে, বাংলাদেশেও তাই হয়েছে। সো বিএনপি হলো অর্ধেক রাজাকার অর্ধেক স্বাধীনতার পক্ষে, সুবিধাবাদী জিন্দাবাদ চলবে না, একজন লিখছে নাকি। খচ্চর বাচ্চা জন্ম দেয় না, হ্যাঁ সেটাই তো আমরা বলছিলাম, খচ্চর তো বাচ্চা জন্ম দিতে পারে না, সেটাই বললাম খচ্চররা কবে এক বাচ্চার জন্ম না দিয়ে ফুটবে আর কি। সংবিধান বাবার গ্রুপের সকলকে পিছন দিয়ে, না এটা খারাপ শব্দ ব্যবহার করা ঠিক না। সাইফুল ভাই, এই প্রজন্মের কিছু সংখ্যক মানুষ দেখা যায় জামাতে খুব ভক্ত, এর কারণ কি বলে আপনি মনে করেন? হতাশ লোকজন জামাতের ভক্ত, কারণ জামাতের কাছে গেলে শুনেন, আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে বলি, আপনি কখন কোন সময় আপনি ধরেন আপনার বাপ মাকে ডাকেন, ভয় পেলে বাপ মাকে ডাকেন, আব্বা 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 আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও, এটা বলেন না, আল্লাহ আমারে বাঁচাও, আব্বা আম্মার পরে আল্লাহ। আপনি যখন রাস্তা দিয়ে ভয় পান, আপনি ভয় পেয়ে কিন্তু আল্লাহ আল্লাহ করতে থাকেন। হ্যাঁ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাকে বলা আত্মসমর্পণ করা। এখন বাঙালি জাতির একটা অংশ আছে যে যারা এরকম ভীত সন্ত্রস্ত, তারা সবসময়, বাঙালি জাতি সারা দুনিয়াতে এরকম একটা একদল মানুষ আছে যারা আসলে মেরুদণ্ডহীন, এরা এরকম আশ্রয় খোঁজে। তো এই লোকগুলি এখন জামাতে আশ্রয় খুঁজতেছে, দ্যাটস অল, আর কিছু না। এরা মনে করতেছে জামাতের কাছে গেলে তারা বেহেশতের টিকিট পেয়ে যাবে, জামাত বেহেশতের টিকিট বিক্রি করতেছে, সেখানে পাওয়া যাবে বেহেশতের টিকিট, সেই জন্য তারা এই জামাত করতেছে। জামাতের কোনো কলঙ্ক নাই। আরে ভাই, জামাতের কলঙ্ক বাংলাদেশের 30 লাখ মানুষ মেরেছে তারা, আর কি কলঙ্ক চান? লজ্জা লাগে না বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনলে? আমার লজ্জা লাগে না? জামাতকে নাকি বিকল্প শক্তি দেখে। বিকল্প শক্তি হলো কি? বাংলাদেশের 30 লাখ লোক মানুষ মারা জামাত, মা বোনের ইজ্জত লুটা জামাত, তাকে ক্ষমা করে দিয়ে তাকে বলতেছে জামাতের এখন কোনো দোষ নাই, জামাত নাকি এখন অনেক সহিষ্ণু। আরে জামাত সহিষ্ণু না, আমার কি আসে যাবে? জামাত আমার সমাজের কেউ না, আমাদের সমাজের কোনো কিছু না। এরা আমাদের সেকেন্ড ক্লাস নাগরিক করে দেওয়া উচিত ছিল, বঙ্গবন্ধুটা ভুল করছে। এটা না করে আজকে তাদের কাছে বলে কি, তাদের প্রতি বিশ্বাস, আশ্বাস, কিসের আশ্বাস? এটা কিছুই না। কিছু লোক, মেরুদণ্ডহীন কিছু লোক আছে, তারা মনে করে যে জামাতের মাধ্যমে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এরা জামাতকে নিয়ে করে, জামাতের দোষ খুঁজে পায় না, শিবিরের দোষ খুঁজে পায় না। শিবির যে রক কাটছে রে ভাই, এটা কি নতুন কথা? শিবির বাংলাদেশের রক কাটার ইতিহাস তৈরি করছে। আপনি ইন্টারন্যাশনাল যে কোনো, আপনি গুগলে সার্চ দেন, শিবিরের রক কাটার ইতিহাস পাবেন। আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বুদ্ধিবীচিরা এখন বলে যে শিবির এখন অনেকটা সহিষ্ণু দল হয়ে গেছে, শিবিরকে বিকল্প হিসেবে ছাত্রছাত্রীরা দেখবে, আর এত সময় লাগবে ভাই।
সময় লাগবে তো। এই আপনি রক্ষাটার কথা বলেন পরশুদিন, মানে আজকে গতকালকের আগের দিন সিলেটে এক ছাত্রলীগ নেতাকে তরুণ ছেলে মেরে তারপর তার হাত পা সব রক কেটে দিচ্ছে মেরে। কারণ বরিশালে মারামারি করলো না, হ্যাঁ, আজকে তো মারামারি হ্যাঁ, করছে বরিশালে। হ্যাঁ, বরিশালে কুমিল্লাতে একজনকে রক কেটে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তো খালি ওদের ওদের প্রশংসা করতে পারলে মনে হচ্ছে এটা কিছু, মানে বাংলাদেশের বিকল্প মহিউদ্দিন নামে একজন বিশিষ্ট বুদ্ধিবীচি আছে, যে সকল মৃত মানুষের সে বই লেখে, বুঝছেন, সে কিন্তু সকল মৃত মানুষকে কিন্তু ইয়ে করে, কি বলে কোট করে। এই যে কয়দিন আগে আমাদের বদরুদ্দিন উমর মারা গেলেন, উনি হঠাৎ করে খেদোক্তি প্রকাশ করলেন ফেসবুকে, বললেন কি যে বদরুদ্দিন উমর সাথে তার যে কথাবার্তা আছে সেগুলো এক সময় ফাঁস করে, মনে হলো যে কার কোথায় যেন চরিত্র নিয়ে টানাস্টা উনি করতে পারবেন, সমস্ত মৃত ব্যক্তিদের নিয়ে কোট করে, যেন মৃত ব্যক্তিরা তো প্রতিবাদ করতে পারে না। কিন্তু এই পুরো বই লেখে, এই বই লেখে, এই লেখে, এবং প্রথম আলো নামক একটা, প্রথম আলোর একটা কি প্রেস আছে, ওটার থেকে এগুলো প্রকাশ পায়, সব বিশাল বুদ্ধিবীদ। হ্যাঁ, উনি বলছেন ওনাকে সব বলে গেছে, সে উনি সব হ্যাঁ, লিখে দিবেন। লিখে মানে কাকে থ্রেট করে ভাই, কাকে থ্রেট করতেছে সেই লোকটা আজকে বলতেছে, তার লেখায় বলতেছে বিকল্প ছিল, বা ছাত্রছাত্রীরা একটা বিকল্প খুঁজে পেয়েছে, যে এরকম সৎ এবং এবং কি বলে চরিত্রবান লোকজন পেয়েছে। আরে সাদিক কায়েম তো শেখ হাসিনার বাঁ পাশে দাঁড়ানো একটা ছেলে, এখনো ছবি ঘুরতেছে, শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার ছেলে, ফরহাদের ছাত্রলীগের ছেলে। ভাই আপনি যদি এই সাদিক কায়েমরার হেলমেট পরে মানুষ এই ছাত্রীদেরকে পিটাইছে, কারণ হেলমেট পরার কারণে তাদেরকে কেউ চিনতে পারে নাই। তারা এখন এসে ছাত্র শিবির হয়ে গেল, তারা সব মোছন হয়ে গেল। একদিন আপনি ছাত্রলীগের গালি দিলেন, তাহলে সাদিক কায়েমরা গালি দেন না কেন? সে তো ছাত্রলীগই ছিল, সে নিজেই তো বলছে আমি ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিলাম, আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম, যে নেতা ছিল। আর সে সাদিক কায়েমরা এখন বিশাল সৎ নিষ্ঠাবান এই করতেছে, এবং তারা বুদ্ধিজীবী ইয়াতে যাওয়াতে খুব উল্লসিত কতগুলি বুদ্ধিবীচি আছে। আরে ভাই, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে না গেলে আমরা তারে পিটানো উচিত, তারে সে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যাওয়াটা তার বাধ্যতা, সে গেছে গেছে আমাদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সে যেতে বাধ্য সে ওখানে। এটা নিয়ে আবার উল্লসিত হওয়ার কেছে, কিছু বুদ্ধিবীচি আছে তারা উদারতা দেয়, আরে খুন করছে যে শিক্ষকদেরকে, সে শিক্ষকদেরকে খুন করছে, এখন চাই নাকি উদারতা দেখাইতেছে। ভাই আশ্চর্য, মানে সবাই ভুলে গেছে সবকিছু, অল অফ এ সাডেন সবাই এরা নাকি নেকবান বান্দা হয়ে গেছে, এরা আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে, বেহেশতের দরজা ওনারা চিনে আসছেন, এখন আমাদেরকে নিয়ে যাবেন। আমি আমাদের প্রতি আমি এত ক্ষুব্ধ, আমরাই আসলে সবচেয়ে নষ্টের গোড়া, বুঝছেন, সাধারণ মানুষের চাইতে আমরাও নষ্টের গোড়া। সাধারণ মানুষ তো এই চিলে কান লয়ে গেছে করে চিলের পিছনে দৌড়াইতে থাকে, আমরাও দৌড়াই। যে গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত মানুষকে কনসাস করা, গণমাধ্যম হলো যেদিকে হাওয়া দেখে সেদিকে তুমায়া আরো হাওয়া দিতে থাকে, এটা হচ্ছে তালি দিতে থাকে, হাওয়া দিতে থাকে, এটাকে গণমাধ্যমের বিরাট একটা সমস্যা। না বাংলাদেশের গণমাধ্যমের এটা বিরাট সমস্যা। আমি একটু আদা নিচ্ছি, কিছু মনে করেন না, দাঁত দেখে ফেললে মাইন্ড করেন না, ওই যে আপনার তো গলার এমনি কাশির জন্য প্রচন্ড চাপ। একজন লিখছেন যে এই সাইফুল ভাই, আনিসুর রহমান লিখছেন সাইফুল ভাই আরেকটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে কিনা, কঠিন প্রশ্ন করেছেন। আরেকটা অভ্যুত্থান মাস্ট, সম্ভাবনা মানে কি, বাংলাদেশে আরেকটা আগেরটা তো অভ্যুত্থান হয় না, জঙ্গি টেক ওভার হয়েছে, এখন অভ্যুত্থান হবে, আরেকটা অভ্যুত্থান বলে কিছু নাই, গণ অভ্যুত্থান হবে, এখনটা হবে গণ অভ্যুত্থান। আপনি দেখেন এবারের গণ অভ্যুত্থানে গ্রামও পার পড়ে, কারণ গ্রাম পর্যন্ত অত্যাচার করেছে, গ্রামে মানুষ থাকতে পারে নাই এই বিএনপির যন্ত্রণায়। বিএনপির এই যে শত ইয়ের মধ্যে বিএনপির কে এত দোষের মধ্যে ফেলাচ্ছে কেন? কারণ বিএনপির কর্মীরা এমন কোনো, যে দেখেন আমি কয়েকদিন আগে একটা ইয়ে পাইলাম, একজনের একটা স্ট্যাটাস আমি রেখে দিয়েছিলাম, দেখি পাই কিনা, যদি পাই আপনার দেখো, সেখানে সে 9টা কি বলে 9টা জায়গা দখল করছে বলে, আমরা নাই কোথায় সেভ করছি বলতে পারবো না, 9টা জায়গা, তার মধ্যে টেম্পো স্ট্যান্ড, হ্যাঁ, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, গুদারা ঘাট, হ্যাঁ, সব দখল করছে, গ্রামগঞ্জে সর্বত্র দখল করছে। এবার গণ অভ্যুত্থান হবে গ্রাম থেকে, এই শহরের এই জেনজি পালায় কুল পাবেন না, শহরের জেনজি বলছে শুধুমাত্র শহর কেন্দ্রিকেরা, হ্যাঁ, গ্রামে এগুলা নাই, শহর কেন্দ্রিকেরা।
একেবারে। এবং আপনি দেখেন যে নেপালের অবস্থা দেখেন, জেনজিরা কি করতে পারে। বাংলাদেশে তো করছে, বাংলাদেশ তো এমন কোনো গ্রাম নেই যেখানে মপ করে নাই, কিন্তু নেপালের জেনজির অবস্থা দেখেন। সেম কাণ্ড তারা শ্রীলঙ্কাতে করছে, সেম কাণ্ড ইন্দোনেশিয়াতে করার চেষ্টা করতেছে। এখন আবার আমাদের দেশের টেলিভিশনে ইদানিং দেখতেছি খুব একটা টেলিভিশন খুব প্রচার চালাইতেছে, এইবার পরবর্তী জেনজিদের পরবর্তী টার্গেট নাকি ভারত। পাটনায় কোথায় 2000 লোক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রতিবাদ করছে, 2000 লোক। সেইটাকে দেখলাম একটা টেলিভিশন প্রচার করতেছে, ইয়াতে জেনজির তাণ্ডব শুরু, এবার দিল্লি দখল হবে জেনজি, ভারত উদ্বিগ্ন। বাংলাদেশের মোদি কোনো কোনো মোদি উদ্বিগ্ন, আমাদের টেলিভিশন কিন্তু মেইন স্ট্রিম টেলিভিশন প্রচার করতেছে মোদি উদ্বিগ্ন যে পাটনায় 2000 শিক্ষক নিয়োগের সংখ্যা কমায় দেওয়াতে 2000 লোক, 2000 প্রার্থী ইয়ে করে সমাবেশ বিক্ষোভ করছে, করছে। মিটিং করছে, বিক্ষোভ করছে। বিক্ষোভ করছে। ওইটা আমাদের একটা টেলিভিশন, নাম বলতে পারছি না, লজ্জা লাগে বলতে, যে এই টেলিভিশনের যারা সম্পাদকের দায়িত্বে আছেন বা নিউজের দায়িত্বে আছেন তাদের জন্য আমার লজ্জা হয় যে তারা বলছে পুরো ভারত উল্টায় যাচ্ছে। আচ্ছা, ভারত উল্টাতেই পারে, কিন্তু পাটনার একটা 2000 লোকের সমাবেশ দিয়ে উল্টানোর কথা, এটা যদি দিল্লিতে ইয়ে করতো তাহলে সেটা একটা কথা হলো যে দিল্লিতে নামবে হয়তো, যে যারা দুনিয়া যখন তো উল্টেছে হয়তো ভারতেই উল্টাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কোথায় পাটনা, আমাদের ভারত বিদ্বেষ রক্তের মধ্যে, একটা বিদ্বেষ, সারাক্ষণ আমরা একটা বিদ্বেষ নিয়ে ঘুরি, সারাক্ষণ আমরা একটা শত্রু খুঁজি সারাক্ষণ। কিন্তু আপনি দেখেন গ্রামের কোন গলিতে সলিমুদ্দিন সে একটা বিদ্বেষ নিয়ে ঘুরে, কোথায় দিল্লি দখল করবে। আপনার ধরেন বাংলাদেশের শুধু একটা টিভি চ্যানেল বললেন তো, অনেক প্রিন্ট ভিডিও দেখলাম এই নিয়ে অতি উৎসাহী যে পরবর্তী হচ্ছে ভারত। আমার কাছে হ্যাঁ। খুব হাস্যকর লাগে, বা এই যে 2000 পাটনায় বললেন, বাংলাদেশের ঢাকা শহরে গত শুক্রবার থেকে এ পর্যন্ত, গত শুক্রবারে তো 9টা স্পটে অন্তত প্রতিটা স্পটে 1500-2000 লোক নামছে। তাইলে এটা দিয়া একটা স্টোরি হতে পারতো, বা 9টা স্পটে ধরেন 9 দুগুনি 18,000 লোক নামছে, 15,000 লোক নামছে, বাংলাদেশে আরেকটা বড় কিছু ঘটতে যাচ্ছে, এটা করতে পারতো। না, সেটা ওই যে করবে না। ব্রিগেডের 500 কতজন জুম মিটিং এ অংশ নিয়েছে, যারা কেউ দেশে নেই তাদের বিরুদ্ধে দিছে কি দেশের ত্যাগে নিষেধাজ্ঞা, আমাদের আদালত। আহারে আদালত, কাল্পনিক কাল্পনিক সব। মানে আহারে আদালত, আপনি এটা বলতে হয় ওই আদালতের যে বিচারক ছিলেন বা ওখানে যারা আইনজীবী ছিল, এদেরকে কি করা উচিত আমি জানি না। তবে এদেরকে ওই যে আমাদের দেশে কি বটিকা খাওয়ায় দেয় না, কি বটিকা খাওয়ায় কিন্তু, হ্যাঁ। ভুটিকা? না, ফ্রুটিকা তো হলো জুস, আর একটা কি ওই আমাদের দেশে একটা বলে কি কি বটিকা খাওয়াই দিলে যে সারা লাফাইতে থাকে আর কি, হ্যাঁ। কি একটা বটিকা আছে, সেই বটিকা খাওয়াই দেয়, বা অথবা ওই যে চোত্রা পাতা গায়ের মধ্যে লাগাই দিলে ভালো হয়, যে সারাক্ষণ নাচতে থাকলো আর কি, হ্যাঁ। মানে চোত্রা পাতা জানেন তো, চুলকাইতে হ্যাঁ, থাকে সারা শরীর চুল। হ্যাঁ, চিত্রপাতা লাগাই আরেকটা কি দিবে বটিকা আছে, কি একটা ভুলে বটিকা আছে, গেছি ওটা আমি। খাওয়ায়। চিত্রপাতা ভালো করেছি। আর যে আরেকজন প্রশ্ন করছেন, শর্মিলাতে পুরবী কে বলছে, আপনার কমেন্ট পড়ি না আমি, আজকে আপনার কমেন্ট আমার চোখের সামনে অনেকদিন পর ভাসছে, আগে ভাসতো, অনেকদিন পর দেখলাম। আচ্ছা সাইফুল ভাই, ইউনূসের কি নেপালের প্রধানমন্ত্রীর মতো অবস্থা হবে, আর সংবিধান বাবা প্ল্যানেট দড়ি ধরে ঝুলে ঝুলে দেশ ত্যাগ করবে? এটা কঠিন প্রশ্ন করছে। আমি এটা বলতে পারি না, সেটা দড়ি ধরে ঝুলতে সংবিধান বাবা যেতে পারবে না, চুরি করা ছাড়া তার পক্ষে দড়ি ধরেও যেতে পারবে না, তা সে চোরাই পথে তাকে যেতে হবে। সে এখন কোনো গাড়িতে, যে গাড়িতে স্বচ্ছ কাচের জানালা আছে সেই গাড়িতে সে চড়ে না এখন আর, কারণ সে যে কোনো সময় তার উপরে একটা কিছু হতে পারে, এই ভয়ে সেটা করে। তো এখন গজারি বনেও যান না বোধহয়। না না, গজারি বনে গেলে কে গজারি দিয়ে কি করে দিবে না, এই সেটা তো আর- গাজীপুরের গজারি বনে গেছিলেন তো সরকারি গাইড। এখন গজারি হলে, সঙ্গে গজারি তার পিঠের উপরে যখন পড়া শুরু হবে তখন বুঝতে পারবে যে গজারি বন কি জিনিস, হ্যাঁ। যাই হোক, মানুষ সম্পর্কে এত খারাপ বিষয় হবে না, এটা উনি গেছিল এই জন্য বললাম, এখন বোধহয় না। যিনি প্রশ্নটা করেছেন যে কিভাবে, আমি এটা মনে করি না কোনো মানুষের, এখন আমি একটু সিরিয়াসলি বলি, এতক্ষণ হাসি তামাশা করছে, আমি এটা কখনোই মনে করি না একজন মানুষ, যে মানুষ তার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব যদি থেকে থাকে, সেই মানুষটার আমি মনে করি না যে এরকম পরিণতি হওয়া উচিত। আমি অবশ্যই ইউনূস সাহেবের এই পরিণতি চাই না, আমি অবশ্যই সংবিধান বাবার এই পরিণতি চাই না, কিন্তু তারা যদি এই তাদের কপালের মধ্যে বা ওনারা ডেকে নিয়ে আসেন, কপালে আইকে রাখেন যে আমাদেরকে এরকম তাড়ানোর জন্য আমরা সব কাজ করবো, তাহলে হতে পারে।
আরেকজন প্রশ্ন করেছেন ধানমন্ডি 32 গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এর আগে এনআরসি একাডেমির এটা বলি একটু, নেপালের মন্ত্রীদের মতো দৌড়ানি দেখতে চাই সাইফুল ভাই, যদিও জেনজির অপকর্ম আমি সাপোর্ট করি না। এই যে নদী দিয়ে হেলমেট পরে এক মন্ত্রী বোধহয় ওনাকে খুব ওটা খুব দুঃখজনক, খুব খুব দুঃখজনক, খুবই খুবই আরে একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী কি দোষ করছে? তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। এবং যে দল ক্ষমতায় নাই সেই দলের অফিসটা বিষ পুড়ে একদম। হুম। তারপর ধানমন্ডি 32 প্রশ্ন জেনজি নিজেদেরকে লুটপাটকারী হিসেবে প্রতিষ্ঠিত করলো। সারা বাংলাদেশে যেমন হয়েছে, নেপালে তাই হইলো, শ্রীলঙ্কাতে তাই হয়েছে, ইন্দোনেশিয়াতেও তাই হওয়া শুরু হয়েছিল। শ্রীলঙ্কায় অবশ্য তারা লুটপাট করে নাই, তারা কে বলছে আপনাকে লুটপাট? কে বলেছে লুটপাট করেনি? আরে রাজপ্রাসাদ পুরোটাই লুটপাট করে নিয়ে গেছে, সে গণভবনের মতো অবস্থা করছে তারা। তাই? হ্যাঁ হ্যাঁ, চেয়ার টেবিল সব লয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। কে বলছে আপনার? শ্রীলঙ্কায় একই রকম লুটপাট হয়েছে। ধানমন্ডি 32 একটা প্রশ্ন করেছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক নেপালের যেটা ঘটছে দেখেন, আপনি তো জানেন না, নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, হ্যাঁ, এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর আদিতম বলা হলো, এই অঞ্চলের সবচেয়ে আদিতম, সেটা কিন্তু বাংলাদেশে ছিল, ঠিক আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ওই যে 17 জন সেনানায়ক সৈন্য নিয়ে এসে বাংলা দখল করছে না, তখনই নালন্দা জ্বালাই দিছিল, ঠিক আছে। সে নালন্দার জিনিসপত্র নিয়ে তখনই সেই সময়, হ্যাঁ, সেই সময় খিলজির সময়, ওই সময় বুদ্ধিস্টরা ওইখানকার যা বেঁচে গেছিল সেই ডকুমেন্ট গুলো নিয়ে তারা কিন্তু নালন্দা থেকে নিয়ে তারা কিন্তু নেপালে চলে গেছিল।